আসসালামু আলাইকুম সবাইকে। স্টাডি কার্নিভালের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসির হায়ার ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমতলীয় ভেক্টর, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সমতলীয় ভেক্টর এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখা যায় এসএসসির হায়ার ম্যাথে এই অধ্যায়ের মধ্যে একটু ঝামেলা হয় আমাদের সবার। তো আমরা চেষ্টা করব এই ঝামেলাটা যাতে আর না থাকে, একটু সহজভাবে এই অধ্যায়টা বোঝার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো শুরুতেই আমরা একটু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে রাশি। তোমরা সবাই জানো যে রাশি কি আসলে আমাদের ভৌত জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে রাশি। তো রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তো তোমরা আরো জানো যে স্কেলার রাশি শুধু কি থাকে, এর জন্য শুধু মান থাকে। আর ভেক্টর রাশি কি থাকে, সাথে একটা মান থাকতে হয় এবং দিকও থাকতে হয়। এগুলোকে আমরা আসলে ভেক্টর বলি। তো আমাদের আলোচনা আসলে শুধুই ভেক্টরকে কেন্দ্র করেই হবে। তো আমরা আসলে চলো আমরা ভেক্টর নিয়ে আলোচনা করা শুরু করি। তো এটাকে অবশ্যই মানের সাথে সাথে এটার জন্য আমাদের কি লাগবে, সাথে একটা দিকও থাকতে হবে। তো বিষয়টা কিরকম দেখো, মনে করো আমরা আগে থেকে জানতাম যে ধরো রেখা, রশ্মি, রেখাংশ, তোমাদের তিনটা সম্পর্কে বিষয় সম্পর্কে ধারণা থাকা উচিত। যে রেখা হচ্ছে এরকম, যেটা উভয় দিকে চলতে থাকে, এটা কোনো প্রান্ত বিন্দু থাকে না, এটা অলওয়েজ অলওয়েজ চলমান থাকে। রশ্মি হচ্ছে কোনটা, যেটা একটা প্রান্ত বিন্দু থাকে আর এক প্রান্তটা চলমান থাকে, এটা স্থির থাকে না। আর রেখাংশ কোনটা, ধরে নাও এই যে এটা একটা রেখা, এই রেখা থেকে আমি ছোট্ট একটা অংশ কেটে নিলাম, এই যে অংশটা এটা হচ্ছে রেখাংশ, একটা রেখার একটা অংশ। এবং রেখার কিন্তু দুইটা প্রান্ত বিন্দু, অর্থাৎ এই প্রান্তটাও স্থির এই প্রান্তটাও স্থির, এটা আর বড় হবে না, এটা এই পর্যন্ত, এটা হচ্ছে রেখাংশ। আচ্ছা, তো আমরা আসলে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় এই তিনটা যদি একটু মাথায় থাকে, দেখো ভেক্টরকে প্রকাশ করা হয়। দেখো আমি বললাম হচ্ছে কোনো একটা কিছু, তুমি এ থেকে যাত্রা শুরু করছো, এ থেকে যাত্রা শুরু করে তুমি বি তে এসে থেমে গেছো। আচ্ছা, তার মানে তুমি এ থেকে বি তে গেছো, কোন দিক থেকে কোন দিকে, এ থেকে বি তে গেছো, তাহলে তুমি এইভাবে দিতে পারো এরকম একটা সাইন। একটু আগে এরকম একটা সাইন কিন্তু আমরা রেখার মধ্যে দেখে আসছি, তখন কি হচ্ছিল যে এটা বোঝাচ্ছিল যে এই বিন্দুটা প্রান্ত বিন্দু নয়, অর্থাৎ এটা চলমান বিন্দু। এখনো এরকম একটা সাইন, এই সাইনটা কিন্তু এটা নির্দেশ করে না, এটা হচ্ছে চলমান বিন্দু। এটা কি বোঝায়, জাস্ট এটা দিক বোঝায়। তবে আমরা যদি হ্যাঁ, এই ক্ষেত্রে কি আমরা কি বলবো, এটা হচ্ছে একটা এ বি, এ এ একটা প্রান্ত বিন্দু, বি আর একটা প্রান্ত বিন্দু, কোন দিক থেকে কোন দিকে গেছে, এ থেকে বি তে গেছে। তো এটাকে আমরা দিক বোঝানোর জন্য এরকম একটা কিছু করবো, সেটা হচ্ছে এ বি ভেক্টর। এরকম একটা সাইন দিয়ে দিতে হবে আমাদেরকে, যাতে আমরা দিকটা বুঝতে পারি। আচ্ছা, এবং এই যে দিক বোঝানোর জন্য আমরা যে এই সাইনটা দিলাম, এর মানে কিন্তু এই নয় যে এটা রশ্মির সাথে আমরা তুলনা করতে পারি। কারণ রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে, আরেক প্রান্ত চলমান অবস্থা থাকে অসীম পর্যন্ত। তাহলে আমরা কি এটাকে রশ্মির সাথে তুলনা করতে পারবো না। একটা ভেক্টরের দুইটাই কিন্তু প্রান্ত বিন্দু, এটাও প্রান্ত বিন্দু এটাও প্রান্ত বিন্দু। জাস্ট এই সাইনটার কাজ কি, এটা সাইনটার কাজ হচ্ছে শুধুমাত্র দিক নির্দেশ করা। আচ্ছা, এটাও প্রান্ত বিন্দু এটাও প্রান্ত বিন্দু, এবং এই যে আমরা দিক বোঝানোর জন্য উপরে একটা সাইন দিয়ে দিলাম যে দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে। আচ্ছা, এরপর আরেকটা কথা হচ্ছে আমাদের মান, আমাদের দিক করা হয়ে গেছে, তাহলে মানটা কি হবে, ভেক্টরের মান নির্দেশ করা হয় আমরা যে বাহুটাকে ভেক্টরের সাথে তুলনা করি ওই বাহুর দৈর্ঘ্য দ্বারা। কোন একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তার মানটা। যেমন ধরো আমি এখানে এ থেকে বি পর্যন্ত, এই যে এ বি একটা বাহু হলো, এই এ বি বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে ওই ভেক্টরের মানটা। আর দিকটা কোনটা, দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে। এইভাবে কোনো একটা ভেক্টরের মান এবং দিক উভয়টা আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। তো দিক ব্যবহার করার জন্য আমরা আসলে কি করি, দিক ব্যবহার করার জন্য আমরা সবচেয়ে সহজ ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা থিটা ব্যবহার করি। কোন, যে কত কোণে আছে, এটা কিন্তু দিক নির্দেশ করে। আরো একটা কাজ করি আমরা, অনেক সময় আমরা প্লাস মাইনাসের সাহায্যে দিক নির্দেশ করি। প্লাস মাইনাসের সাহায্যে দিক নির্দেশ করা মানেও কিন্তু আসলে এক প্রকারের থিটা। কারণটা হচ্ছে প্লাস এবং মাইনাস কখন নির্দেশ করা হয়, যখন এদের মধ্যে কোণ থাকে 180 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি উত্তর দিককে প্লাস বলো, তার 180 ডিগ্রি কোণে কে আছে, দক্ষিণ দিকটা, তাহলে উত্তর দিকে তুমি প্লাস বলে দক্ষিণ দিকে মাইনাস বলবো, অথবা দক্ষিণ দিকে প্লাস বললে উত্তর দিকে মাইনাস বলবা। আচ্ছা, এই হচ্ছে আমাদের দিকের ব্যাপার স্যাপার গুলো। অথবা ধরো আহ একজন মনে করো এ থেকে সে বিতে গেল, আমি সাইনটা দিয়ে দিলাম, এ থেকে বিতে গেছে। আরেকজন মনে করো
এ থেকে সিতে গেল। আচ্ছা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা কত? থিটা। তাহলে এই রেখার সাথে এসি যে রেখাটা, এটা কত কোণে গেছে? এসি আমি রেখা বলবো না, রেখাংশ বলবো, অথবা এসি যে ভেক্টর বলবো, আমি রেখা বললে ভুল হতে পারে। কত কোণে? থিটা কোণে। এই থিটাটাই হচ্ছে আসলে আমাদের এখানকার দিকটা। আচ্ছা, তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখা কি আসলে? তো ধারক শব্দটা থেকে তুমি বুঝতে পারছো যে এমন কেউ যে ধারণ করে। ধারক মানে হচ্ছে এমন একজন যে ধারণ করে। ধরো তুমি একটা গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসছো, তাহলে এই ডালটা কোথায় ছিল? গাছে ছিল, তুমি এটাকে এখন কেটে ফেলছো। তাহলে এই যে ডালটা গাছে ছিল, এই গাছটা হচ্ছে ঢালের ধারক। আবার বলি, যে তুমি যে ডালটা কেটে নিয়ে আসছো, এই ডালটা যে গাছে ছিল, ওই গাছটা হচ্ছে এই ডালের ধারক। আচ্ছা, আমরা একটু আগে একটা ভেক্টর নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে এ বি ভেক্টর। এ থেকে বি দিকে যাচ্ছিল। এটা কিও নিয়ে আসছিলাম আমরা। এটা হয়তো বা এরকম ছিল, দেখো আমি দিলাম পি কিউ। পি কিউ একটা রেখা। প্রান্তবিন্দু কয়টা? রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। আচ্ছা, এই পি কিউ রেখার মধ্য থেকে আমরা একটা অংশ নিয়ে নিলাম, সেটা হচ্ছে এ বি অংশটা। তাহলে এ বি অংশটা কোথায় ছিল? পি কিউ রেখার মধ্যে ছিল। এবং এই বি ভেক্টরটা যেহেতু পি কিউ রেখায় ছিল, এই বি ভেক্টরটা পি কিউ রেখার একটা অংশ, তাই এই যে পি কিউ এর মধ্যে কিন্তু এ বিটা অবস্থিত ছিল। এই বি ভেক্টরটা পি কিউ এর মধ্যেই অবস্থিত ছিল। তাই এই পি কিউ কে বলা হবে এ বি ভেক্টরের ধারক রেখা। কি বলছি? এই পি কিউ যে রেখাটা আছে, দেখো পি কিউ একটা রেখা, আমি এখানে কাল্পনিক ভাবে কি বলছি, এই এ বি ভেক্টরটা আমি ধরে নিলাম এই পি কিউর একটা অংশ ছিল। আর এই জন্যই এই পি কিউ কে বলা হবে এ বি যে ভেক্টরটা আছে তার ধারক রেখা। সিম্পল, সিম্পল বলে ফেললাম। আচ্ছা, এটা বলার পরে আমাদের আরো কয়েকটা বিষয় লাগবে একটু, সেটা হচ্ছে আমরা ভেক্টরকে বেশ কয়েকটা ভাগে ভাগ করি। তার মধ্যে একটা ভাগ হচ্ছে ধরো একক ভেক্টর। একক ভেক্টর, এটার জন্য খুব একটা কিছু দরকার হয় না। যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হবে একক ভেক্টর। যেমন ধরো আমি একটু আগে যদি বললাম, সরি, এ বি। আচ্ছা, আমি সাইনটা একটু পাশে দিছি, তার মানে কিন্তু এই নয় যেটা চলতেছে, এটা প্রান্তবিন্দু এটাই। এটাকে মনে করো আমি পি দিয়ে প্রকাশ করলাম। এই বি ভেক্টরটাকে আমি প্রকাশ করলাম কি দিয়ে? পি ভেক্টরের সাহায্যে প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে এটার মান কত? যদি এটার মান যদি এক একক হয়, পি ভেক্টরের মানটা যদি এক একক হয়, তাহলে পি কে বলা হবে একক ভেক্টর। এবং এটাকে প্রকাশ করা হবে কি দিয়ে? মাথায় একটা টুপির মতো একটা সাইন দিয়ে, এরকম একটা সাইন দিয়ে প্রকাশ করা হবে একক ভেক্টর। মাথায় একটা টুপি চিহ্ন দিলে বুঝতে হবে এটা হচ্ছে একক ভেক্টর, এবং একক ভেক্টরের মান হচ্ছে এক একক। আচ্ছা, আরেকটা ভেক্টর থাকে এই জায়গায়, সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আচ্ছা, তো শূন্য ভেক্টর কোনটা? আমরা একটু আগে বলে আসছি, ভেক্টরের মান নির্দেশ হয় কিসের সাহায্যে? যে বাহুটাকে ভেক্টর ধরা হয়, ওই বাহুর দৈর্ঘ্যের সাহায্যে ভেক্টরের মান নির্দেশ করা হয়। আচ্ছা, এখন শূন্য ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান শূন্য। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য মানে কি? যে বাহুটাকে ধরা হচ্ছিল ওই বাহুটার দৈর্ঘ্যটা শূন্য। আচ্ছা, দৈর্ঘ্য শূন্য হয় কার? তুমি একটা বাহু ধরছই, এই যে একটা বাহু, এটা নিশ্চয় একটা দৈর্ঘ্য আছে, সুতরাং এটা কিন্তু শূন্য ভেক্টর নয়। তাহলে এমন কি আছে যার দৈর্ঘ্যটা শূন্য হয় বলতো? ধরো একটা বিন্দু নিলাম, আমরা খুব ছোটবেলা থাকতে 4, 5 বা এরকম থাকতে আমরা শিখে আসছিলাম বিন্দু কি? যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ ভেদ কিছুই থাকে না, সেটা হচ্ছে বিন্দু। তাহলে এক্ষেত্রে যদি শূন্য ভেক্টর বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা বাহুকে বলা হচ্ছে না, এক্ষেত্রে একটা বিন্দুকে বলা হচ্ছে। কারণ বিন্দুর কিন্তু কোনো দৈর্ঘ্য থাকে না, বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে শূন্য। এজন্য শূন্য ভেক্টরকে অনেক সময় বিন্দু ভেক্টরও বলা হয়ে থাকে। তাহলে শূন্য ভেক্টর বলতে বেসিক্যালি আসলে একটা বিন্দু ভেক্টরকে বোঝায়, একটা বিন্দুকে বোঝায় যার কোনো দৈর্ঘ্য থাকে না। আচ্ছা, এরপর এটা শেখার পর আমাদের আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে তোমার দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত। কি কি শর্ত মেনটেন করলে দুইটা ভেক্টর সমান হতে পারে?
এই বিষয়গুলো আমাদের খুব কাজে লাগবে। তোমার দেখে আসছো হয়তো বা ভেক্টরের মধ্যে বেশ কিছু উপপাদ্য টাইপের কিছু প্রশ্ন থাকে, প্রমাণ করতে হয়। এই প্রমাণগুলোতে এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। তো দেখো দুটি ভেক্টর কখন সমান হবে। ধরে নাও আমি দুটো ভেক্টর আঁকি এই জায়গায়, এটা হচ্ছে এ বি ভেক্টর, আরেকটা আঁকলাম এই জায়গায়, এটা হচ্ছে পি কিউ, দুটো ভেক্টর। এবং আমি বলে দিলাম এ বি ভেক্টর পি কিউ ভেক্টর এরা হচ্ছে সমান। তাহলে কি কি বৈশিষ্ট্য যদি আমি দেখি তাহলে এদেরকে আমি সমান বলতে পারবো। প্রথম বৈশিষ্ট্যটা, নাম্বার ওয়ান যে শর্ত সেটা হচ্ছে এদের মান সমান হবে। আমরা যে দুইটা ভেক্টর নিয়ে কথা বলবো সেই দুইটা ভেক্টরের অবশ্যই মান সমান হতে হবে। আচ্ছা, নাম্বার টু সেটা হচ্ছে দুইটা ভেক্টর অবশ্যই সমান্তরাল হতে হবে। দুইটা ভেক্টর অবশ্যই সমান্তরাল হতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এ বি আর পি কিউ যেটাকে দৈর্ঘ্যটা একবার সমান আকার ট্রাই করছি, তার মানে এদের মান সমান, এবং এদেরকে সমান্তরাল ভাবে আঁকার ট্রাই করছি, এই জন্য সমান্তরাল দুইটা শর্ত মেনে গেল। নাম্বার থ্রি যেটা সেটা হবে একই মুখী, অর্থাৎ ভেক্টরের যে দিক থাকে ওই দিকটা এ থেকে বি এর দিকে দিকটা, পি থেকে কিউ দিকে দিক, দেখো দুইটা কিন্তু একই দিকে যাচ্ছে, দিকটা হচ্ছে একই দিকে। এই তিনটা শর্ত যদি মেনটেন করে তাহলে আমরা বলতে পারবো দুইটা ভেক্টর সমান। অর্থাৎ যেহেতু এখানে দেখো দৈর্ঘ্যটা আমি মোটামুটি সমান আঁকছি, তার মানে মান সমান, এরা সমান্তরাল হচ্ছে, এরা একই মুখী, সুতরাং এই তিনটা বৈশিষ্ট্য যদি আমাদের এখানে যেহেতু মেনটেন হয়ে গেছে, এই জন্য আমরা বলবো এ বি ভেক্টর আর পি কিউ ভেক্টরটা এরা পরস্পর সমান। এখন কোথাও মনে করো আমরা কোনো একটা উপপাদ্য যখন আমরা প্রুফ টুপ করবো তখন এখানে দেখা যাবে যে হ্যাঁ এই ভেক্টরটা সমান। তো দুইটা ভেক্টর যদি সমান হয়ে যায় তার মানে কি, আসলে দুইটা ভেক্টর সমান হয়ে গেলে তোমাকে বুঝতে হবে হ্যাঁ এদের মান সমান, এরা সমান্তরাল, এরা একইমুখী। ঠিক আছে, তো সমান হয়ে গেলে এই বিষয়গুলো হয়। আচ্ছা, এখন দুইটা ভেক্টর বিপরীত হওয়া সত্ত্বেও কি, আসলে দুটি ভেক্টর বিপরীত হওয়ার কি কি শর্ত কাজ করে। আচ্ছা, বিপরীত মানে কি, জাস্ট এখানে সেম, এখানে একটা মাইনাস চলে আসবে এরকম। আচ্ছা, তো এটা কিরকম হবে, সেম আগের মতোই হবে, এদের মান সমান হবে, সিম্পল, এরা সমান্তরাল হবে, আগের মতো বৈশিষ্ট্যটা, কিন্তু একইমুখী নয়, এরা হচ্ছে বিপরীতমুখী। প্রথম দুইটা শর্ত আগেটার মতোই, যে এদের মান সমান, এরা সমান্তরাল হবে। আর তৃতীয় যে শর্ত, এরা হবে পরস্পর বিপরীতমুখী। কিরকম, যে এই ভেক্টরটা যদি এ ভেক্টরটা যদি এ থেকে বি এর দিকে হয়, পি কিউ ভেক্টরটা হবে কিউ থেকে পি এর দিকে, কিউ থেকে পি এর দিকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ বি ভেক্টর আর পি কিউ ভেক্টর। তুমি চিন্তাই করতে পারতেছো পি কিউ দিকটা কোন দিকে, কিউ থেকে পি এর দিকে, যেহেতু দিকটা উল্টে গেছে এই জন্য আমরা আগে একটা কি দিয়ে দিতে পারি, মাইনাস দিয়ে দিতে পারি। তো এরকম যদি হয় তাহলে তখন আমরা এটাকে বলবো পরস্পর বিপরীত ভেক্টর। বিষয়টা হচ্ছে এরকম, দেখো তুমি পি কিউ ভেক্টরকে চাইলে কিন্তু এরকম বলতে পারো, একটা মাইনাস দিয়ে দিছো আগে, কারণ মাইনাস এমন একটা অপারেটর, বা এমন একটা প্রক্রিয়া চিহ্ন, সে কি করে জানো, সে অলওয়েজ চেঞ্জ করে দেয়। চিন্তা করো, তুমি মাইনাসের সাথে একটা মাইনাস গুণ করো তো, মাইনাসে মাইনাস মিলে আমরা প্লাস হয়ে যাবে, মাইনাসের সাথে একটা প্লাস গুণ করো তো, দেখো মাইনাসে আর প্লাসে মিলে মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস কিন্তু অলওয়েজ চেঞ্জ করে দেয়। ওকে, তাহলে এ মাইনাস দিয়ে দিলাম, মাইনাসটা দেওয়ার মানে কি, যে এর পরে যে থাকবে সে চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে তুমি চাইলে লিখতে পারো কিউপি। ওকে, পি কিউর দিক যেদিকে, কিউ পি এর দিক কিন্তু অন্যদিকে। কিন্তু দেখ তুমি একটু খেয়াল করলে বুঝবা, আগে কিন্তু তুমি মাইনাস দিয়ে দিছো, তুমি উল্টাকে যদি আবার উল্টাও তাহলে কিন্তু ঠিক হয়ে আগের মতো হয়ে গেল। উল্টা কোনো একটা কিছু উল্টা আছে সেটাকে তুমি আবার উল্টে দাও, তাহলে কি হবে, সেটা আবার আগের মতো করে ঠিক হয়ে যাবে। তাহলে আমরা দেখে বলছি যে দুইটা ভেক্টর সমান হওয়ার কি শর্ত, দুইটা ভেক্টর বিপরীত হওয়ার কি শর্ত আছে এই জায়গায়। আচ্ছা, এরপর আমরা সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকটা এখানে শিখবো সেটা হচ্ছে ভেক্টরের যোজন বিধি। ভেক্টরের যোজন বিধি, একটু জিনিস চিন্তা করো, মনে করো তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছো, শুরু করে তুমি প্রথমে এ থেকে বি তে গেছো, তোমার উদ্দেশ্য তুমি সি বিন্দুতে যাবা, তুমি বি থেকে সি তে চলে গেছো, তোমার কিন্তু আলটিমেটলি সি বিন্দুতে যাওয়া হয়েছে, তবে তুমি দুইটা পথ অবলম্বন করছো, প্রথমে তুমি এ থেকে বি তে গেছো, তারপর বি থেকে তুমি সি তে গেছো। তোমার আরেক বন্ধু সে মনে করে একটু চালাক, সে কি করলো, এইভাবে না ঘুরে সে সোজা চলে গেল কোথায়, সি বিন্দুতে।
আলটিমেটলি সেও কিন্তু সি বিন্দুতে পৌঁছে গেছে, তুমিও সি বিন্দুতে পৌঁছাইছো, তুমি তুমি একটু ঘুরে ঘুরে পৌঁছাইছো। আর তোমার যে বন্ধু ছিল সে কিন্তু একবারে সরাসরি পৌঁছে গেছে অনেক কম সময়ে। আচ্ছা, তো আলটিমেটলি উভয়ের কাজ কি সমান হয়েছে না? উভয়ের উদ্দেশ্যই তো হাসিল হচ্ছে এই জায়গায়। তাহলে এখানে একটা জিনিস বলা যায়, দেখো এসি ভেক্টর, এ থেকে সি ভেক্টর যেটা, সে একা যতটুকু করছে, তুমি ঘুরে ফিরে আসলে যতভাবে তুমি যাও না কেন, এক্ষেত্রে তোমার কাজ কিন্তু সেম হচ্ছে। তুমি এ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, তার মানে তুমি এ থেকে সিতে গেছো, কতটার মানেটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর আমি এরপরে আরেকটু কথা বলবো, আগে আমরা বিয়োজন বিধিটা একটু দেখে আসি। বিয়োজন বিধিটা কি? তুমি একটু কাজ করো, তুমি এই জায়গায় যদি এই লাইনটা থেকে যদি আমি আরেকটা লাইন লিখতাম, তাহলে কি লেখা যায় বলো তো? তুমি যদি বিসি ভেক্টর লিখতে চাও তখন তুমি কি লিখতা? এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর, এরকম একটা কিছু কিন্তু লেখা যায়। আমি জাস্ট এ বিটাকে এদিকে নিয়ে আসছি, আর কোনো কিছু করে নেই। আচ্ছা, তো দেখো আমি এটা একটু ব্যাখ্যা করব, তার আগে আমি একটু ব্যাখ্যা করে আসি। দেখো তুমি এ থেকে সিতে গেছো, কিভাবে গেছো? প্রথমে এ থেকে বিতে গেছো, তারপরে বি থেকে সিতে গেছো, এটা হচ্ছে যোজন বিধি। এখন আমাদের কথা হচ্ছে আমরা কখন বুঝবো যে আমার এখানে কি যোজন বিধি লাগবে না বিয়োজন বিধি লাগবে? এটা জিনিস খেয়াল করো, এ এবং বি, এ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, দেখো এ বি বাহুটা আর বিসি যে বাহুটা আছে এরা একই ক্রমের। একই ক্রমের মানে কি? এরা একই দিকে যাচ্ছে। একই দিকে যাচ্ছে মানে কি? যে দেখো এটা এখানে শেষ হচ্ছে, এখান থেকে আরো একটা শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা এখানে শেষ হচ্ছে, আর একটা ঠিক ওখান থেকে শুরু হচ্ছে। কিন্তু দেখো, তার মানে এ বি আর বিসি এটা হচ্ছে একই ক্রমের। এরপর দেখো সি থেকে যদি আরেকটা উৎপন্ন হতো, তাহলে ওইটাও একই ক্রমের হতো। কিন্তু দেখো সি থেকে আরেকটা ভেক্টর আসছে, সি এ থেকে সিতে আসছে, সি থেকে আসে নাই কিন্তু এ থেকে সিতে আসছে। তাহলে এটা যদি সাইনটা যদি আমি এদিকে দিয়ে দিতাম, দেখো তো কি হতো? তাহলে এখানে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে এ বি, তার মানে তখন তিনটাই কিন্তু একই ক্রমের হয়ে যেত। কিন্তু এই জায়গায় আমরা একই ক্রমের দেই না আসলে। তাহলে এসিটা কি? এসিটা হচ্ছে বিপরীত ক্রমের। তাহলে এসি যেহেতু বিপরীত ক্রমের, বিপরীত ক্রমেরটা ইকুয়াল টু, এসি হচ্ছে বিপরীত ক্রমের, বিপরীত ক্রমেরটা ইকুয়াল টু একই রকমের যতগুলো আছে ততগুলোর যোগফল। তুমি একটু ভালো করে খেয়াল করো, সি থেকে যদি আরেকটা কিছু উৎপন্ন হতো তাহলে ওইটাও কিন্তু একই ক্রমের হতো। কিন্তু সি থেকে এটা উৎপন্ন হয়েছে, এই যে এই ভেক্টরটা এটা উৎপন্ন হয়েছে কোন জায়গা থেকে? এ বিন্দু থেকে, শেষ হচ্ছে কোথায়? সি বিন্দুতে এসে। তাহলে এই সি ভেক্টরটা এই দুটা একই ক্রমের নয়, এ বি ভেক্টর আর বিসি ভেক্টরের ক্রমের নয়, এসি ভেক্টর হচ্ছে বিপরীত ক্রমের। তাহলে বিপরীত ক্রমেরটা ইকুয়াল টু একই ক্রমের যতগুলো আছে ততগুলো সমষ্টি। আরো সহজ করে বলা যায়, দেখো এ বি, এ শুরু হচ্ছে, এই ভেক্টরটা শুরু হচ্ছে এ থেকে, শেষ হয়েছে বি তে এসে। এই ভেক্টরটা শুরু হয়েছে বি থেকে, শেষ হয়েছে সি তে এসে। দেখো মাঝখানে তুমি বি বি বাদ দিয়ে দাও, দেখো কি থাকে? এসি, এবং এসি কিন্তু এই জায়গায় আসছে, সহজ হয়ে গেল। এখন তুমি যদি এরকম লিখতে চাও, দেখো আমি একটু ডিটেলস লিখি, এ বি বিসি সিডি সমান আমরা আসলে কি লিখবো? দেখো মাঝখানেরটা বাদ দিলে কি থাকে? মাঝখানেরটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এ এবং সি, এটা কিন্তু রেজাল্ট। তাহলে তুমি লিখতে পারো এই দুইটার জন্য বি বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? এসি প্লাস এখানে থাকলো সিডি। আবারও সেম কথা, তুমি মাঝখানে সি সি কিন্তু বাদ দিয়ে দিতে পারো, থাকলে কি থাকে তখন? এডি। তার মানে তুমি আলটিমেটলি এ থেকে ডি তে গেছো, এটা মানেটা হচ্ছে এরকম। অর্থাৎ মাঝখানে যে প্লাস চিহ্ন থাকে এবং এখানের শেষটা আর এই জায়গার প্রথমটা যদি একই রকম হয়, তুমি জাস্ট প্রথমটা আর শেষটা ইকুয়াল টু রেজাল্ট লিখে দিলেই হবে। তাহলে যোজন বিধি কখন হবে? যখন একই ক্রমের যতগুলো আছে বিপরীত ক্রমের যতটা আছে, বিপরীত ক্রমের যেটা আছে সেটা ইকুয়াল টু একই ক্রমে যতগুলো আছে ততগুলোর সমষ্টি। এবার আসো আমরা একটু বিয়োজন বিধিটা দেখে আসি। বিয়োজন বিধি এখানে খাটবে কার জন্য, এটা একটু ভালো করে বুঝতে হবে কার জন্য বিয়োজন বিধি খাটতে পারে। সেটা হচ্ছে, দেখো এখানে আমি একটা ভেক্টর রাখছি এই জায়গায় বি এবং বিসি। এই ভেক্টরটার প্রকৃতি হচ্ছে, দেখো এই বি যে ভেক্টরটা, এ বিসি ভেক্টরটা বি বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে, সি বিন্দুতে গিয়ে শেষ হয়েছে। আচ্ছা, এখন এ বি ভেক্টরটা কোথায় গিয়ে মিলিত হচ্ছে? বিসি ভেক্টরের আদি বিন্দুতে। এসি ভেক্টরটা কোথায় গিয়ে মিলিত হচ্ছে? বিসি ভেক্টরের শেষ বিন্দুতে। তাহলে দেখো বিসি এমন একটা ভেক্টর
তার আদি প্রান্তে একটা ভেক্টর এসে মিলিত হচ্ছে, তার শেষ প্রান্তে আরেকটা ভেক্টর এসে মিলিত হচ্ছে। দেখো এই যে বিসি ভেক্টরের এখান থেকে একটা ভেক্টর এসে আদি প্রান্তে মিলিত হচ্ছে, এই সি ভেক্টরটা তার শেষ প্রান্তে মিলিত হচ্ছে, সেক্ষেত্রে বিয়োজন বিধি খাটতে পারে। কখন? যখন একটা ভেক্টরের আদি প্রান্তে একটা ভেক্টর এসে মিলিত হবে, শেষ প্রান্তে আরেকটা ভেক্টর এসে মিলিত হবে। যেমন ধরো আমি যদি এই জায়গায় আঁকি, মনে করো যে এরকম লিখলাম আমি, এরকম একটা কিছু আঁকলাম, পি কিউ আর। কখন খাটবে? ওই বাহুটার, যে বাহুটার মধ্যে আদি প্রান্তে একটা ভেক্টর এসে যুক্ত হবে, শেষ প্রান্তে একটা ভেক্টর এসে যুক্ত হবে। তাহলে দেখো তো, এবার একটু কাজ করে দেখো তো কোনটার ক্ষেত্রে হচ্ছে। তুমি দেখ, একটু খেয়াল করলে বুঝবা, এই যে কিউ আর যে ভেক্টরটা আছে, এই কিউ আর ভেক্টরে দেখো আদি প্রান্ত হচ্ছে কিউ, শেষ প্রান্ত হচ্ছে আর। কিউ প্রান্তে পি কিউ ভেক্টর এসে মিলিত হচ্ছে, আর প্রান্ত বিন্দুতে পি আর ভেক্টর এসে মিলিত হচ্ছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিউ আর এর জন্য কি হতে পারে? বিয়োজন বিধিটা খাটতে পারে। আচ্ছা, তো ইকুয়াল টু আমরা কত লিখতে পারি দেখো তো। দেখো, শেষ প্রান্ত বিন্দু মিলিত হচ্ছে কোনটা? এসি ভেক্টর। আদি প্রান্ত বিন্দু মিলিত হচ্ছে কোনটা? এবি ভেক্টর। তাহলে সূত্র রেজাল্টটা হচ্ছে শেষ প্রান্ত বিন্দু যেটা মিলিত হবে ওইটা মাইনাস আদি প্রান্ত বিন্দু যেটা মিলিত হবে সেটা। তাহলে দেখো, শেষ প্রান্ত বিন্দু মিলিত হচ্ছিল এখানে এসি, এসি মাইনাস আদি প্রান্ত বিন্দুতে কোনটা মিলিত হচ্ছে? এবি, তার মানে মাইনাস এবি। এবার এটা একটু আমরা লিখতে চাই, কোনটা আগে লিখতে হবে? শেষ প্রান্ত বিন্দু যেটা মিলিত হচ্ছে, শেষ প্রান্ত বিন্দু কোনটা? আর। আর তে কোনটা আসছে? পি আর, এটা মাইনাস। তারপর আদি প্রান্ত বিন্দু কোনটা আসছে? পি কিউ, সুতরাং পি কিউ। এই হচ্ছে বিয়োজন বিধি। ওই বাহুটার জন্য বিয়োজন বিধি খাটবে যেটাতে আদি প্রান্ত বিন্দুতে একটা ভেক্টর মিলিত হবে, শেষ প্রান্ত বিন্দুতে আরেকটা ভেক্টর মিলিত হবে। ইকুয়ালটা আমরা কত লিখতে পারবো? শেষ প্রান্ত বিন্দুতে মিলিত হওয়া ভেক্টরটা মাইনাস আদি প্রান্ত বিন্দুতে মিলিত হওয়া ভেক্টরটা। শেষ প্রান্ত বিন্দুতে মিলিত হওয়া ভেক্টরটা মাইনাস আদি প্রান্ত বিন্দুতে মিলিত হওয়া ভেক্টরটা। এই হচ্ছে আমাদের ভেক্টরের বিয়োজন বিধি। কখন বিয়োজন বিধি খাটবে আর কখন যোজন বিধি খাটবে এটা একটু বলে ফেললাম। আচ্ছা, এরপর আরেকটা বিধি আছে এখানে, সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধিটা আসলে এক ধরনের, আমরা যে যোজন বিধি পড়ে আসছি জাস্ট ওই যোজন বিধিটাই। সেটা কিরকম দেখো, আমরা কিন্তু একটু আগে যে এ বি সি যে ত্রিভুজটা আগে বলছি, এটা কিন্তু ত্রিভুজের সাহায্যে আমরা ব্যাখ্যা করছিলাম। তাহলে এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের প্রকৃতিটা কিরকম? এই ত্রিভুজের তিনটা বাহুতে তিনটা ভেক্টর সূচিত হচ্ছে। এ বি ভেক্টর, আমি নাম দিয়ে দিই, এ বি কে বললাম পি, বি সি কে বললাম কিউ, এবং এ সি কে বললাম আর, এরকম নাম দিয়ে দিলাম। এবং এই ত্রিভুজের প্রকৃতি হচ্ছে তার দুইটা বাহু হচ্ছে, দুইটা ভেক্টর বাহুর যে ভেক্টরটা, ওই দুইটা ভেক্টর হচ্ছে একই ক্রমের। একই ক্রমের মানে কি? এটা যেখানে শেষ হচ্ছে আরেকটা ঠিক ওখান থেকে শুরু হচ্ছে, তাহলে এদেরকে বলা হচ্ছে একই ক্রমের। কিন্তু এই সি ভেক্টরটা কি সি বিন্দু থেকে শুরু হয়েছে? না। তাহলে সি ভেক্টরটা এখানে সি ভেক্টরটাকে আমি প্রকাশ করছি কি দিয়ে? আর দিয়ে। তাহলে আর ভেক্টরটা কিন্তু একই ক্রমের নয়, বিপরীত ক্রমের। তাহলে ত্রিভুজ বিধি আসলে কি নির্দেশ করে? ত্রিভুজ বিধি বলে হচ্ছে, আমরা যে যোজন বিধিতে পড়ে আসছি ওইটাই হচ্ছে ত্রিভুজ বিধি। কিভাবে বলে? সেটা হচ্ছে কোন ত্রিভুজে একই ক্রমে সূচিত দুইটি ভেক্টরের সমষ্টি হবে বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের সমান। কি বলছে? কোন ত্রিভুজের একই ক্রমে সূচিত দুটি ভেক্টরের সমষ্টি ইকুয়াল টু বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের সমান। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। কোনটা এটা? এটা আসলে বেসিক্যালি সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি, যোজন বিধি যেটা আমরা করে আসছি জাস্ট ওইটাই। আচ্ছা, এরপর এখানে আরেকটা বিধি কাজ করে, সেটা হচ্ছে সামান্তরিক বিধি। সামান্তরিক কিরকম? মনে করো কোন বিন্দুতে দুইটা বাহু উৎপন্ন হচ্ছে, এই জায়গায় আমি এখানে বললাম এ বি, এটাকে বললাম এসি। তাহলে এ বি বাহু আর এসি বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু, এবং এই দুইটা সন্নিহিত আমি দুইটা ভেক্টরের সাথে প্রকাশ করলাম, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। আচ্ছা, এই দুইটা যে সন্নিহিত বাহুকে আমরা দুইটা ভেক্টর হিসেবে সূচিত করলাম, তাহলে বলা হয় এই দুইটা ভেক্টরের সমষ্টি হবে, এই দুইটা ভেক্টরের লব্ধি। একটা কথা বলা হবে এখানে, লব্ধি। লব্ধি মানে কি? লব্ধি মানে আসলে সমষ্টি, বা সমষ্টি ছাড়াও এখানে আরো কিছু সূত্র কাজ করে এই জায়গায়। তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন সামান্তরিক সূত্র পড়বা, তখন আরো ক্লিয়ার হবে। আপাতত আমরা বুঝবো লব্ধি মানে সমষ্টি। আচ্ছা, তাহলে এই যে এদের যে যোগফলটা পি প্লাস কিউ, এই যোগফলটা হবে এই দুইটা সন্নিহিত বাহুকে ধরে যদি আমি একটা সামান্তরিক আঁকতাম,
ওই সামান্তরিকের কর্ণের সমান। এটাকে আমি দিয়ে দিলাম ধরো ডি, তাহলে এটাকে বললাম আর। তাহলে এদের যে সমষ্টিটা সেটা হবে তাদের কর্ণ দ্বারা সূচিত যে ভেক্টরটা হবে সেই ভেক্টরের সমান। অর্থাৎ আমরা একটা এদের যে একটা কর্ণ আছে এডি, ওই এডিকে আমরা একটা ভেক্টর ধরে নিলাম, কি ভেক্টর? আর ভেক্টর। তাহলে ওই আর ভেক্টরের সমান পি ভেক্টর কিউ ভেক্টর। এরা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর কোন বাহু দ্বারা সূচিত হচ্ছে? এরা একটা বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে, এদেরকে বলা হবে সন্নিহিত বাহু। অর্থাৎ সন্নিহিত বাহু দুটোতে আমরা দুইটা ভেক্টর দিয়ে দিলাম, ওই দুটো ভেক্টরের সমষ্টি হবে। ওই দুইটা বা সন্নিহিত বাহুকে যদি আমরা একটা সামান্তরিক আঁকি, ওই সামান্তরিকে কর্ণের যে ভেক্টর থাকবে ওই ভেক্টরের সমান, অর্থাৎ আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এখানে একটা জিনিস খেয়াল করা যায়, খেয়াল করো, এসি বিডি, এসি এবং বিডি আমরা জানি সামান্তরিক বিন্দুর দৈর্ঘ্যগুলো পরস্পর সমান, সমান্তরাল। তাহলে এসি এটা কি বিডি, এসি এবং বিডি একটু খেয়াল করো, এসি এবং বিডি এরা কি বলা যায়? পরস্পর সমান, সমান্তরাল, এবং খেয়াল করো এরা একই মুখী। কোন দিকে? এসি, এটা হচ্ছে বিডি। তুমি চাইলেই কিন্তু এটা ডি থেকে বি এর দিকে আঁকতে পারবা না, আমরা বি থেকে ডি এর দিকে আঁকলাম। আচ্ছা, আঁকার পরে কি হচ্ছে দেখো, এবার তুমি একটু ত্রিভুজটার দিকে তাকাও। কোন ত্রিভুজ? ত্রিভুজ এ বি ডি। এ বি দিকে যদি তুমি তাকাও তখন কি দেখা যাবে? এ বি এবং বিসি এরা হচ্ছে একই ক্রমের। তাহলে আমরা একই ক্রমের গুলো আগে একটু লিখে ফেলি, যোগ বিডি ইকুয়ালস টু, আমাদের ত্রিভুজ বিধি কি বলে আসছে? যে একই ক্রমের যারা আছে তাদের সমষ্টি ইকুয়াল টু বিপরীত ক্রমেরটা। বিপরীত ক্রমে কি আছে দেখো তো? এডি, লিখে দিলাম এডি। এবি মানে হচ্ছে পি, বিডি মানে হচ্ছে কিউ। যেহেতু এটা যদি কিউ হবে অবশ্যই এটাও কিউ হবে, কারণ পরস্পর সমান, সমান্তরাল, এরা আমার দিক একই দিকে। আর এডি মানে হচ্ছে আর। তার মানে বলা যায় যে সামান্তরিক বিধি হচ্ছে এক ধরনের ত্রিভুজ বিধি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সামান্তরিক বিধি। সামান্তরিক আরেকটা বিষয় একটু খেয়াল করা যায়, দেখো ত্রিভুজ বিধিতে আমরা যে একই ক্রম বলে আসছি, এখনো ঠিক সেম কথা বলা হচ্ছে। তার মানে সামান্তরিক বিধি এক ধরনের ত্রিভুজ বিধি। তো মোটামুটি আমরা এই ভেক্টরের বেসিক গুলো একটু দেখে ফেলছি। আমরা পরবর্তী এপিসোডে আমরা এখান থেকে বেশ কিছু প্রুফ, জ্যামিতিক যে প্রুফ গুলো থাকে এই জায়গায় ভেক্টরের সাহায্যে, ওই প্রুফ গুলো ইনশাল্লাহ পরের এপিসোডে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।